ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আহ, ছাত্র হিসাবে এসেছি 78-79-এ। তো তখন তো আমাদের সমাজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের পড়াশোনার স্টাইল সব কিছু ডিফারেন্ট ছিল। এখন সেটা অনেক ডিফারেন্ট। আমাদের সময় অনেক নামি দামি শিক্ষক ছিলেন, যেটা এখন বলতে গেলে খুঁজেই পাওয়া যায় না। তখন আন্তর্জাতিক মানের অনেক শিক্ষক ছিলেন, আমরা তাদের ছাত্র, তাদের কাছে পড়াশোনা করেছি, যেটা আস্তে আস্তে মানে অনেক কমে এসেছে। কেন কমেছে এটা আমি ঠিক বলতে পারবো না, তবে হয়তো আমাদের উপরে প্রেশারটা বেশি এসেছে, সমাজের, সংসারের, রাষ্ট্রের সব কিছু মিলায় আমাদের ধীরে ধীরে মনে হচ্ছে যে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সব কিছু থেকে, একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছি সব কিছু থেকে। এটাই আমার কাছে মনে হয়। ছাত্র জীবনে আমাদের সর্দার ফজলুল করিম আমাদের শিক্ষক ছিলেন, প্রফেসর এমাজউদ্দিন আহমেদ আমাদের শিক্ষক ছিলেন, তালুকদার মনিরুজ্জামান আমাদের শিক্ষক ছিলেন, সৈয়দ মকসুদ আলী, এরকম নামকরা অনেকটি শিক্ষক ছিলেন, রওনক জাহান, নাজমা চৌধুরী, এরা প্রত্যেকেই আমাদের শিক্ষক ছিলেন। ওনাদের একটা সমাজে গ্রহণযোগ্যতা ছিল, একটা নাম ছিল, তাদের ছাত্র হিসেবে, যাদের ছাত্র হতে পেরে আমরা অনেক গর্বিত। তো আমরা জানি না তাদের সঙ্গে তাদের কতটা কাছাকাছি আমরা যেতে পারি, বা আমরা তাদের কাছাকাছি আদৌ যেতে পেরেছি কিনা, এটাও একটা চিন্তার বিষয়। আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছে 87 সাল থেকে। আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছে, বহু হয়ে গেল, 38 বছর চলছে মনে হয়। তো আমার শিক্ষকতা জীবনে বহু 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 ঘটনা আছে। আমি কিছুটা স্টুডেন্ট ফ্রেন্ডলি শিক্ষক, যার জন্য বহু স্টুডেন্ট আমার কাছে তাদের ক্রাইসিস নিয়ে এসছে, তাদের ক্রাইসিস আমি অনেক সময় সমাধান করতে পেরেছি, চেষ্টা করেছি সমাধান করতে। এটা একটা আমি বড়ভাবেই বলতে পারি যে হ্যাঁ, আমি স্টুডেন্টদের বহু সমস্যার সমাধান করেছি, তাদের পাশে থেকেছি, তাদের শক্তি সাহস জুগিয়েছি। এটা একটা বড় দিক। স্টুডেন্টরা মনে করতো যে, এখনও মনে করে যে একটা প্রবলেমে আছি, নাজরিন ম্যাডামের কাছে গেলে হয়তো সমস্যাটার সমাধান হবে। এটা আমার একটা ক্রেডিট আমি মনে করি, আমি এটা নিয়ে গর্বিত। শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে অসংখ্য অসংখ্য স্টুডেন্ট পাওয়া, এবং সবচেয়ে ভালো লাগে যখন বহু একদম প্রথম জীবনের স্টুডেন্ট ভালো জায়গায় তারা আছে, ভালো পজিশনে আছে, মাঝে মাঝে আমার সঙ্গে হুট করে দেখা করতে চলে আসে। এটা একটা বড় প্রাপ্তি। এবং ঠিকই তারা মনে রেখেছে, অথবা কোথাও হয়তো দেখা হয়ে গেল, তখন দেখা যায় যে তারা আমাকে যেভাবে মানে আবেগ নিয়ে কথা বলে আমার সঙ্গে, সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে এখানে আমার সার্থকতা, যে পুরনো হয়ে গেলেও স্টুডেন্টরা এখনও মনে রেখেছে, এখনও তারা আমাকে মানে দেখে খুশি হয়, আমার সাথে কথা বলতে চায়। এটাই সবচেয়ে বড় পাওয়া। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমার বেশি দিন হয় নাই, 2 মাসের কিছু বেশি, হয়তো 2.5 মাসের মতো হবে। এখন ওখানে জয়েন করার পরে আমাদের যেটা লাগলো, মানে আমি, আমার সঙ্গে ভাইস চ্যান্সেলর কিংবা আরেকজন প্রো ভাইস চ্যান্সেলর আছেন, আমরা সবাই একটা জিনিস ফিল করেছি, গত 16-17 বছর এখানে অনেক রকম অনিয়ম অনাচার হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। পলিটিক্যাল কারণে কাউকে এত সাফার করানো, 17 বছর দেখা গেছে একজন মানুষের প্রমোশন হয় নাই, সে হচ্ছে সহকারী অধ্যাপক হয়ে আছে, কিংবা উঠতেই পারে নাই। এই জিনিসগুলো খুব দুঃখজনক, সাংঘাতিক দুঃখজনক। যে কোনো ক্ষেত্রেই হোক, যদি তার যোগ্যতা থাকে তাকে প্রমোশন দেওয়াটাই উচিত ছিল। তারপরে দেখেছি যে যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জুড়ে, তো বিনা কারণে দেখা গেছে যে শুধু অন্য দল করে, এই জন্য অনেক ট্রান্সফার হয়েছে। একদিনে 174টা ট্রান্সফারের একটা ঘটনা আছে। এগুলা মানা যায় না, এবং অধিকাংশই অল্প বয়সী মেয়েরা, যাদের ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকে ঢাকার বাইরে চলে যেতে হয়েছে। যেটা মানে ওদের সাথে কথা বলে মনে হয় যে কি ভয়াবহ একটা জিনিস গেছে ওদের মধ্যে। তো আমরা চেষ্টা করছি যে যত অনিয়ম, যত সমস্যা ছিল, সেগুলোকে থেকে বের হয়ে আসা, ধীরে ধীরে আমরা হচ্ছে ঠিক করে নিয়ে আসবো, এটা আমরা মনে করি। সেইভাবেই চেষ্টা করে কাজ করছি আমরা সবাই একসঙ্গে মিলে। এটা হয়েছে ওই জন্যই, যেহেতু একজন শিক্ষক যখন শিক্ষকতা করে তার হচ্ছে যথোপযুক্ত মর্যাদা পাচ্ছে না, তাকে যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মানটা পাচ্ছে না, সেই দরকার যে প্রমোশন সেই প্রমোশনটা পাচ্ছে না,
তখন শিক্ষকরা কেন থাকবেন, এটা একটা প্রশ্ন, যে কেন থাকবেন। তাদের যদি যোগ্যতা থাকে তাদের বাইরে চলে যাওয়ার চেষ্টা করবেই, এটাই স্বাভাবিক, এটাই হয়েছে। তাছাড়া হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল দুঃশিক্ষণের একটা ইউনিভার্সিটি, একমাত্র বাংলাদেশের ইউনিভার্সিটি যেখানে দুঃশিক্ষণ পদ্ধতিতে ঝরে পড়া স্টুডেন্টদেরকে নিয়ে এসে শিক্ষার আওতায় নিয়ে আসা হয়। কিন্তু কিছু উচ্চাকাঙ্ক্ষী প্রশাসক এসে এটাকে একটা পাবলিক ইউনিভার্সিটি যেখানে রেগুলার স্টুডেন্ট থাকবে এরকম একটা চেষ্টা নিয়েছিলেন, যার ফলাফলটা ভালো হয়নি। কারণ তাদের না আছে হল থাকার জায়গা, না আছে ক্লাসরুম ক্লাস করার জায়গা, কিন্তু তারা রেগুলার স্টুডেন্ট। এই সমস্যাটা আমরা ফেস করছি। এটাও একটা অন্যায় কাজ হয়েছে, যেটা আমি মনে করি যে এটা ঠিক হয়নি করাটা। খুব শীঘ্রই মুক্তি পাবে এটা আমি বলতে পারি না, তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি বের করার, রাস্তা খোঁজার, যে কিভাবে এটাকে ঠিক আবার আগের মতো ট্র্যাকে নিয়ে আসা যায়। যেমন হচ্ছে এখন বিএ পরীক্ষা শুরু হয়েছে, এর আগে এসএসসি পরীক্ষা হলো, তো আমরা হচ্ছে সাডেন ভিজিট দিই, সারপ্রাইজ ভিজিট দিচ্ছি, যাতে করে আমরা নকলটা ধরতে পারি, নকলটা কমিয়ে নিয়ে আসতে পারি, নকলটা রোধ করতে পারি। এই জন্য আমরা ভিসি, প্রভিসি, ট্রেজারার, আমরা কন্ট্রোলার, আমরা সবাই মিলে সাডেন ভিজিট দিচ্ছি। এবং কে কোথায় যাচ্ছে এটা আগের থেকে কাউকে বলি না, হুট করে সেদিন আমরা যাই, অর্ডার পরবর্তীতে বের করি, যাতে করে হচ্ছে আমরা একদম জাস্ট পরিবেশটা ধরতে পারি। সেই জিনিসটার জন্য আমরা এই কাজটা করছি, এবং দেখা যাচ্ছে যে অনেকটা ফলাফল হচ্ছে, যে নকল আমরা হাতে হাতে ধরেই ফেলছি, এবং অনেক সবাই সাবধান হয়ে যাচ্ছে যে নেক্সট দিন আবার হয়তো আসবেন ওনারা, সুতরাং আগে থেকে যেন নকল না করি। এই নকলের মহামারীটা আমরা কমিয়ে দেব। আরেকটা ছিল, শিক্ষকরা পয়সা নেন কিন্তু ক্লাস করেন না, আমরা ওই দিকটাও এখন ব্যবস্থা নিচ্ছি, আমরা মনিটরিং ব্যবস্থা চালু করব। শিক্ষকরা ক্লাসে যাবেন না এটা যেন না হয়। আবার একই কথা আমাদের গেস্ট লেকচারারের ক্ষেত্রে, আমাদের অনেক গেস্ট লেকচারার আছে, তারাও এরকম করেন, হয়তো একদিন দুদিন ক্লাস নেন, বাকি ক্লাস নিচ্ছেন না, কিন্তু পয়সাটা দিন শেষে টিকে নিচ্ছেন। এটা আমরা ঠেকাবো। আমরা প্রত্যেকের ক্লাস মনিটর করব, এবং ক্লাস যেন তারা অবশ্যই নেন সেই ব্যবস্থাটা আমরা করব। এইগুলা বোধহয় আমরা, এই উদ্যোগগুলো আমরা নিব, এবং ওপেন ইউনিভার্সিটি যেন আবার সুন্দরভাবে আগের ট্র্যাকে ফেরত আসে, যে উদ্দেশ্যে ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল সেই উদ্দেশ্য যেন আবার নিতে পারে, আবার সেই জায়গাটায় যেন আসতে পারে, সেটার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের নতুন প্রশাসন, যে আমরা সেই জায়গাটায় আবার ফেরত আসব। এখন আর নষ্ট হবে না, কারণ এখন হচ্ছে আবারও আমরা স্টুডিও ব্যবহার শুরু করতে যাচ্ছি। এখন আবার রেগুলার রেডিওতে আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রাম যাবে, আগে যেরকম খবরের আগে যেত ওরকমই একটা স্লট নিয়ে আমরা হয় খবরের আগে বা পরে আমরা প্রচারণা শুরু করব। আবার এটা একটা দিক গেল, আর একটা দিক গেল যে প্রত্যেক শিক্ষককে, প্রত্যেক অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তাদের প্রমোশনের আগে মিনিমাম 7-8টা করে তাদেরকে প্রোগ্রাম করতে হবে, একদম লাইভ প্রোগ্রাম, যেটা হচ্ছে সম্প্রচার হবে, অর্থাৎ মানসম্পন্ন। মাঝখানে হয়ে গিয়েছিল জাস্ট একটা করে ছেড়ে দিত, কিন্তু সেটা না, আমরা মানসম্পন্ন যেটা লাইভে যাবে এরকম প্রোগ্রাম করব। আমরা ওয়েবসাইট করেছি, সেটাকে আমরা আবার খুব ভালোভাবে যেন কাজ করে সেই ব্যবস্থাটা করব। মানে আমাদের অনেক পরিকল্পনা আছে, ধীরে 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 সব কিছু হবে। আমাদের স্টুডিওগুলো আবার ওখানে কলরব হবে, আবার স্টুডিওগুলো কাজ হবে, আবার যন্ত্রপাতি মেশিন সব কিছু সুন্দরভাবে চালু হয়ে যাবে, এটা আমরা আশা করছি। আমাদের এরকম একটা পরিকল্পনা আছে, সংসদ টিভিতে, আমাদের সংসদ টিভির একটা স্লট আমরা পেয়েছি, ওখানে আমাদের প্রোগ্রাম হবে, সেটাই চ্যানেল 6। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাদের রেগুলার প্রোগ্রাম হতে থাকবে। তো ওইটার জন্য তো একটু সেটিং দরকার হচ্ছে, সেই জন্য আমরা ওইটার জন্য তৈরি হচ্ছি। আর এফএম ব্র্যান্ডে একটা আমরা হচ্ছে স্লট নিব, ওখানেও আমাদের প্রোগ্রাম যাবে, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এখন তো মাত্র শুরু, ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু হবে। শ্রদ্ধেয় এমাজউদ্দিন আহমেদ স্যার সম্বন্ধে, উনি তো আমার বাবা, এখন ওনার সম্পর্কে বললে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করতে, আমার দেখা আমার বাবার সবচেয়ে বড় স্মৃতি যে আব্বা সারাদিন পড়ার টেবিলে বসে থাকতেন, সারাদিন পড়ছেন, সারাদিন লিখছেন, এটাই ছিল আব্বাকে দেখা আমাদের সবচেয়ে বড় দিক। আর আব্বা আমাকে অনেক সময় বলতেন যে মা তুমি একটু লেখালেখি করো, আমি হাসতাম যে আব্বা আপনি তো সব লিখে ফেলেছেন, আমি কোথায় লিখবো আর। তো এইটাই ছিল।
আব্বা 5 মিনিট সময় পেলে, খাওয়ার আগে খাওয়ার পরে 5 মিনিট সময় পেলে আগে আব্বা লিখতে বসতেন। অনেক পড়াশোনা করতেন, অনেক পড়তে ভালোবাসতেন, অনেক লিখতে ভালোবাসতেন, কিন্তু আমার আব্বা সবসময় আশাবাদী ছিলেন যে পরিবর্তন আসবে।